তো ওকে স্যার, আমরা এখন আলোচনা করব আমরা পি অরবিটাল নিয়ে। তো পি অরবিটালের ব্যাপারে বলা হয়েছে যে পি অরবিটালটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পি অরবিটালটা এটা যদি তোমরা কোনো যে প্রত্যেকটা অরবিটাল সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা লাগবে। তো আমি এস অরবিটাল নিয়ে যতটুকু কথা বলছি পি অরবিটাল সম্পর্কে ততটুকু না বললেই না। আর তোমরা একটা জিনিস মনে রাখবে যে প্রত্যেকটা এক্সাম, বিশেষ করে তোমার যে ফিউচারে যে এক্সামগুলো, আপকামিং এক্সামগুলো লাইক ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিগুলো, হ্যাঁ, এগুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে, কিংবা বোর্ড এক্সামগুলো বলি যদি, এই প্রত্যেকটা এক্সামগুলো এইগুলো কিন্তু তোমার বেসিকগুলো যদি স্ট্রং না হয় তাহলে দেখবা যে তুমি ভালো রেজাল্ট করা তোমার জন্য অনেক টাফ হয়ে যাবে, অনেক টাফ। তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে তোমার বেসিকটা অনেক বেশি স্ট্রং থাকা লাগবে। এই জন্য কী করতে হবে, তোমাকে বিশেষ করে যতটুকু পড়বা ততটুকু বুঝে বুঝে পড়তে হবে, এখানে মুখস্থ করার কোনো চান্স নেই। এবং তোমাকে একটু বাড়তি পড়তে হবে, বিশেষ করে আমি সাজেস্ট করবো একটু বাড়তি পড়তে হবে, কারণ তুমি যদি একটু বাড়তি না পড়ো তাহলে দেখা যাবে যে তোমাদের বইতে যে বিষয়গুলো আলোচনা করছে সেগুলো রিলেটেডই প্রাসঙ্গিক আরেকটু বাড়িয়ে অ্যাডভান্স লেভেলে পড়ালেখা করতে হবে। যেমন আমি এখানে আজকে আলোচনায় বললাম যে হুনস রুল, এখন যদি বলো স্যার হুনস তো নাই এখানে, হুনস কি, হুনসের রুল ব্যাপারে তো এখানে কথা বলে নাই, তারপর পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালের ব্যাপারে কথা বলেন, এগুলো ব্যাপারে তো কথা বললেন, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হায়ার লেভেলে কথা, উচ্চ মাধ্যমিক পর্যায়ের এইগুলো স্টাডি করানো হয়, কিন্তু এগুলো তোমার যদি শিখো, কারণ এগুলোর উপরে ভিত্তি করে তোমার ইলেকট্রন কনফিগারেশন করা লাগবে। যেহেতু তোমার ইলেকট্রন কনফিগারেশন করা লাগবে, কাজেই এগুলো তো তোমার পড়াই লাগবে, এগুলো না পড়ে তো তোমার কোনো ওয়ে নাই। হ্যাঁ, আর এগুলো পড়লে তোমার বেসিক আরও স্ট্রং হবে। তো এখন স্যার যেটা বলি যে পি অরবিটাল সম্পর্কে আমি একটু বলি, তারপর ডি অরবিটাল এবং এফ অরবিটাল সম্পর্কে অত ডিটেল বলবো না, শুধু পি অরবিটাল সম্পর্কে। যে রসায়নে আমরা যদি বলি যে পি অরবিটালটা কি, অ্যাকচুয়ালি রসায়নে পি অরবিটাল হলো একটি পারমাণবিক অরবিটাল, যেখানে আমরা যদি বলি যে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ এটাকে যদি বলি প্রধানত মানে পি অরবিটালে যে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি থাকে যে পি অরবিটালে। তো এইখানে প্রধানত আমরা বলি যে এটা আসলে শেপটা কীরকমের, শেপটা হচ্ছে গিয়ে ডাম্বেল আকৃতির, ডাম্বেল আকৃতির বলা হয়, বা এটাকে বলি যে লফট আকৃতির হয়। লফট বলতে এখানে পান পাতার মতো আকৃতির বুঝাইছে। এই যে এই জিনিসটাকে যদি বলি এই যে এইটা, এই যে তো আমরা যদি বলি যে এই যে এটা এইটাকে লব, এটাকে লব, ঠিক আছে, এই যে লবট আকৃতির হয়। তো এইখানে আমরা যদি বলি যে এটা যদি একটা এক্স এক্সিস দিই, এটা যদি একটা ওয়াই এক্সিস দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এক্সিস এবং এটা হচ্ছে ওয়াই এক্সিস এবং এটা হচ্ছে গিয়ে তোমার জেড এক্সিস। তো এত বোঝার দরকার নেই, শুধু তোমাকে শুধু দেখানোর জন্য যে ইলেকট্রনটা এই যে এই আকৃতির হয়, এটাকে লবট বা পানপাতা আকৃতির হয়। তো এই লব দুটি তৈরি হয় আসলে নিউক্লিয়াসের দুই পাশে, এই যে নিউক্লিয়াসের দুই পাশে দুইটা লব তৈরি হয় এবং ইলেকট্রনগুলো এই জায়গাগুলোতে থাকে, এই যে এই জায়গাগুলোতে ইলেকট্রন ক্লাউডগুলো থাকে। হ্যাঁ, তো এখানে বলা হয়েছে যে আমরা যদি বলি শর্টকাট বলি, যদি দ্বিতীয় শক্তি স্তরের জন্য যে এন যদি আমার 2 হয়, তোমার আগেই বলছি পি অরবিটাল থাকে দ্বিতীয় শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরের জন্য এন যদি 2 হয়, অর্থাৎ প্রিন্সিপাল কম্পাউন্ড নাম্বার এন ইকুয়াল টু 2, দ্যাট মিনস দ্বিতীয় শক্তি স্তরকে বা সেকেন্ড অরবিটকে মিন করে। তাহলে আমরা কি পাই, এল এর মান আমরা পেয়েছিলাম কি, এন ইকুয়াল টু 2 এর জন্য এল এর মান আমরা পেয়েছিলাম 0 এবং 1 পেয়েছিলাম। ওকে, এই দুইটা মান পাওয়া যায়। এখন উপশক্তি স্তর বা সহকারী কোয়ান্টাম সংখ্যা এল ইকুয়াল টু 1 হলে, উপশক্তি স্তর বা সহকারী কোয়ান্টাম সংখ্যা ইকুয়াল টু 1 হলে পি অরবিটাল হয়। এইটা কি, এই যে আমরা দেখলাম যে এল এর মান, এই যে এল এর মান 0 এবং এল এর মান 1, তো এল এর মান যদি 1 হয় তাহলে আমরা পি অরবিটাল পাই, মানে ওই 1 কে পি অরবিটাল নামে নামকরণ করা হয়। তো পি অরবিটালের মান কত, 1। আচ্ছা, যদি পি অরবিটাল, এই যে পি অরবিটাল বেসিকলি দ্বিতীয় শক্তি স্তর থেকে শুরু হয়, এটা আগেই বলছি আমি। তো এখানে যে বললাম যে 2p এবং 3p 4p এগুলো একটা এক্সাম্পল, যে 2p থেকে শুরু হয়েছে, মানে দ্বিতীয় শক্তি স্তর থেকে শুরু হয়েছে। এরপরে যদি বলি 3p, এরপরে যদি বলি যে 4p ইত্যাদি, যে এই 2p মানে দ্বিতীয় শক্তি স্তরে শুরু হয়েছে, আর এই দ্বিতীয় শক্তি স্তর থেকে এই পি অরবিটালের যাত্রা শুরু। তো এখনো এখানে বলছে যে শুধুমাত্র প্রথম শক্তি স্তরে আমরা জানি যে পি অরবিটাল পাওয়া যায় না, কারণ আমি তোমাকে আগেই বলছি যে প্রথম শক্তি স্তরে একটা মাত্র অরবিটাল পাওয়া যায় এবং সেটা হচ্ছে এস অরবিটাল, সেটা হচ্ছে কি এস অরবিটাল। তো এখন এই যে পি অরবিটালের কিন্তু ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা মানে পি অরবিটালের, হ্যাঁ, মোট 3টি সাব অরবিটাল থাকে। কয়টি স্যার? 3টি সাব অরবিটাল থাকে পি অরবিটালে। তো পি অরবিটালের 3টি সাব অরবিটাল থাকে, সেগুলোকে যদি আমরা বলি সেগুলো কি হইতে পারে। তো পি অরবিটালের যদি 3টা সাব অরবিটাল, সেগুলো আমরা জানি যে একটা হচ্ছে কি পি এক্স, পি ওয়াই, আর একটা হচ্ছে কি পি জেড। পি অরবিটালের 3টি সাব অরবিটাল, তো পি এক্স, পি ওয়াই এবং পি জেড।
পি অরবিটালের 3টি সাব অরবিটাল। তো এখন এখানে স্যার দেখো যে 2px আমরা যদি বলি যে 2px আরেকটা হচ্ছে কি 2py আরেকটা হচ্ছে 2pz। তাহলে পি অরবিটালের আমরা দেখতে পাচ্ছি এই যে পি অরবিটালের 1টা 2টা 3টা সাব অরবিটাল। তো এগুলো সমশক্তি সম্পন্ন, 1 নম্বর কথা মনে রাখবে, এগুলো সমশক্তি সম্পন্ন, এইগুলো শক্তি কিন্তু এক। তো আমরা জানি পি অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি, পি অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি। আচ্ছা, একটা জিনিস তোমাদের আরেকটু বুঝাই এক প্যাকেট, প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2n² সংখ্যক, তাহলে এটা তো আমরা মোটামুটি জানি, কিন্তু প্রত্যেকটা উপশক্তি স্তরে বা অরবিটালে ইলেকট্রন থাকে কতটি, সেটা হচ্ছে 2 × 2l+1, এইটা দিয়ে বের করা হয়। একটু স্টাডি করে আবার এখানে বের করব। তো প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন কতগুলো থাকবে, 2 × 2l+1 এই সূত্র দিয়ে বের করা হয়। এখন যদি বলি স্যার তাহলে এস অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে, এস অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে, কেমন বের করবো, আমরা বের করি এস অরবিটালে। তো আমরা জানি 2 × 2l, এল এর মান কত, আমরা জানি এস এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0 এবং প্লাস হচ্ছে গিয়ে 1। তাহলে আমরা জানি এখানে 2 × 0, তার মানে 0 0 সাথে 1 প্লাস করলে কত হবে, 1ই হবে। 1 × 2 মানে 2, তাহলে বোঝা গেল এস অরবিটালে ইলেকট্রন থাকবে 2টি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ফার্স্ট অরবিটে একটা এস অরবিটাল আর এস অরবিটাল ইলেকট্রন হচ্ছে 2টি। একইভাবে যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই আর ক্লিয়ার হবে, যদি বলি যে পি অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকে। ওকে, তো পি অরবিটাল শুরু হয়েছে দ্বিতীয় শক্তি স্তর থেকে, তাহলে আমি এখানে আগে 2 বসাই দিই। আচ্ছা, তারপরে আমরা যদি বলি 2 × 2l, এল এর মান কত, পি এর জন্য এল এর মান হচ্ছে 1 প্লাস হচ্ছে 1। আচ্ছা, তাহলে 2 আর 1 গুণ করলে এবং 1 যোগ করলে এখানে হবে আমার 3, তাহলে 2 × 3 দ্যাট মিনস হচ্ছে 6। তাহলে আমরা বুঝাই যে পি অরবিটাল এখানে ধারণ ক্ষমতা 6টি। পি অরবিটাল এখানে এন কত, এখানে এন ধরছিলাম কত, এখানে আমরা এন হচ্ছে 2, মানে দ্বিতীয় শক্তি স্তরে, তাহলে এখানে 2p6 আর দ্বিতীয় শক্তি স্তরে পি অরবিটাল এবং শুরু হয়েছে, এবং পি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি। একইভাবে যদি বলি যে ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি, ডি অরবিটালে, তো ডি অরবিটাল শুরু হয়েছে তোমার তৃতীয় শক্তি স্তর থেকে, ডি অরবিটাল শুরু হয়েছে। এই ডি অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমরা যদি বলি 2 × 2l+1, তাহলে যদি বলি 2 × 2l, এল ডি এর জন্য কত 1, ডি এর জন্য কত 1, তারপরে প্লাস 1, মানে ডি এর মান হচ্ছে 1, তাহলে এল এর মান 1, এই 1 কি ডি দিয়ে ডিনোট করা হয়, আমরা এটা এর আগে স্টাডি করছি। তারপরে এখানে আমরা কত আসবে, 2 আর 1 হচ্ছে 3, 2 আর হচ্ছে 1 3, তাহলে এখানে সরি মিস্টেক হয়েছে আমার একটু, এখানে তোমার 3d অরবিটালে ডি এর মান হচ্ছে এখানে আসবে তোমার 2, ডি এর মান হচ্ছে 2, তো ডি এর মান হচ্ছে 2, তাহলে আমরা এখানে 2 × 2 তাহলে 4 আর প্লাস 1 মানে 5 2s আর, তাহলে এখানে আসবে 10, তার মানে আমরা ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি। এরপরে যদি বলি যে এফ অরবিটাল, তো এফ অরবিটাল চতুর্থ শক্তি স্তর থেকে শুরু হয়েছে, তাহলে আমরা যদি বলি যে এফ অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 2 × 2l+1, তাহলে এখানে আসবে 2 তাহলে আসবে এখানে 4, আর এফ অরবিটালের জন্য আসবে 3 প্লাস হয়েছে 1, তাহলে এখানে আমরা জানি যে 3 2 6 আর এখানে প্লাস 1 7, আর এখানে 2 দিয়ে গুণ করলে আসে 14। তাহলে আমরা জানি যে এফ অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টি। এইগুলো হচ্ছে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, আর আমরা এটা তো আগেই জেনে গেছি প্রত্যেকটা অরবিটে কতগুলো করে ইলেকট্রন থাকে, এগুলো আমরা জেনে গেছি। এবার আসি, তো যেহেতু পি অরবিটে ইলেকট্রন হচ্ছে গিয়ে 6টি, অর্থাৎ ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, এই 6টি ইলেকট্রন আবার কিভাবে থাকবে, কতগুলো সাব অরবিটালে এই 6টি ইলেকট্রন অবস্থান করে। তোমাকে বলছিলাম সমশক্তি সম্পন্ন, কথাটা মনে রাখো যে সমশক্তি সম্পন্ন, যেহেতু সমশক্তি সম্পন্ন তাহলে মানে তাদের সেম পাওয়ার, সেম এনার্জি, তো সমশক্তি সম্পন্ন, তাহলে আমরা বুঝতে পারছি যে এইটার যে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা ইলেকট্রন ধারণ ক্ষমতা সেম হবে। তো আমরা কি করব, এই যে এটা 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, এটা 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে টোটাল আমার কয়টা ইলেকট্রন হয়ে গেল, 6টা। তাহলে এখানে দেখো পি অরবিটালে আমার ইলেকট্রন আছে 6টা। তো এইখানে আমরা একটা এক্সাম্পল দিই যে সাব অরবিটালগুলোতে ইলেকট্রন যে প্রবেশ বা ইলেকট্রন কীভাবে হয়, এটা একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, কি অনুযায়ী আমরা বলছিলাম যে অ্যাকর্ডিং টু হুমস রুল, যে হুন্ডের যে রুল, সেই রুল অনুযায়ী আমরা একটু ব্যাখ্যা করি একটু দেখি যে আসলে 2টা এক্সাম্পল, একটা হচ্ছে গিয়ে তোমার নাইট্রোজেনের একটা এক্সাম্পল, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জানি কি প্রথম শক্তি স্তরে একটা কি থাকে, প্রথম শক্তি স্তরে একটা
অরবিটাল থাকে। তো একটা অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্ষমতা 2টি বসাইলাম, হাতে থাকে আমার 5টি, 7টা থেকে 2টা গেলে 5টি। দ্বিতীয় শক্তি স্তরে আমার 2টা অরবিটাল থাকে, একটা এস অরবিটাল একটা পি অরবিটাল। এস অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্ষমতা 2টি, পি অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা তাহলে কয়টা আছে? 6টি। কিন্তু আমার হাতে কয়টা আছে? আমি যদি 4টা ইলেকট্রন বসাই দিই, হাতে থাকে 3টা, তাহলে এখানে বসাবো আমার কত? 3টা। কিন্তু আমার ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টা। তাহলে আমি 6টা তো আমার হাতে নাই, আছে 3টা বসাবো। আচ্ছা, এই 3টা ইলেকট্রন কিভাবে থাকে? 3টা ইলেকট্রন এটাকে যদি এক্সাইটেড স্টেটে নিই তাহলে কি হবে? তাহলে আমাদের হবে 2px, এটা হবে 2py, আর একটা হবে 2pz। তাহলে এই একটা আমি সাব অরবিটাল পাচ্ছি, একটা সাব অরবিটাল, এখানে আরেকটা সাব অরবিটাল পাচ্ছি। তাহলে প্রথমে কি করব? একটা করে ইলেকট্রন দেবো, মাইন্ড ইট, একটা করে ইলেকট্রন দেবো প্রত্যেককে। আমার হাতে যদি আরো অবশিষ্ট ইলেকট্রন থাকতো তাহলে আমি এখানে একটা দিতাম, এখানে দিতাম, আবার এখানে দিতাম রেসপেক্টিভলি। কিন্তু যেহেতু আমার হাতে আর কোনো ইলেকট্রন নাই, তাহলে প্রথমে একটা একটা করে ইলেকট্রন প্রত্যেককে দিয়ে যাব। এই যে একটা করে ইলেকট্রন দিলাম, অর্থাৎ এখানে 2px কে একটা ইলেকট্রন দিলাম, এটাকে একটা ইলেকট্রন, এটাকে একটা ইলেকট্রন দিলাম, এই যে সমানভাবে একটা একটা করে দিলাম, এটা হচ্ছে হুন্ডের রুলস বলা হয়, হুন্ডের নিয়ম বা নীতি। অর্থাৎ প্রত্যেকটা একটা করে ইলেকট্রন প্রত্যেকটা সাব অরবিটালে প্রবেশ করবে, এবং সেই ইলেকট্রনগুলোকে একটু বাড়তি বুঝাচ্ছি তোমাদের, হ্যাঁ, চাইলে এটা স্কিপ করতে পারো। সেই ইলেকট্রনগুলো কি থাকবে? একমুখী হয়ে থাকবে, একমুখী হয়ে থাকবে, অর্থাৎ ইলেকট্রনগুলো এই যে এইভাবে থাকবে, তাদের স্পিন একইমুখী থাকবে। তাহলে স্পিনগুলো একইমুখী থাকে। স্পিন কি এগুলো পরবর্তী ক্লাসে জানতে পারবে, এগুলো হুন্ডের রুলের সাথে রিলেভেন্ট। এরপর আরেকটা এক্সাম্পল যদি দিই আমরা, অক্সিজেনের আমরা অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, তার মানে ইলেকট্রন হচ্ছে 8টি। এখন আমরা জানি যে 1s এখানে 2টি ইলেকট্রন যাবে, আর হচ্ছে 2s আর একটা হচ্ছে গিয়ে 2p। এস অরবিটালে যাবে 2টা, 4টা তাহলে ইলেকট্রন থাকে পি অরবিটালে। এটাকে যদি বলি 2px, আর যদি বলি 2py, আর একটা যদি বলি 2pz। তাহলে আমি বলছিলাম কি প্রথমে একটা করে ইলেকট্রন প্রবেশ করাবো। ওকে, একটা করে প্রবেশ করালাম, হাতে থাকে আমার একটা ইলেকট্রন, 4টা থেকে 3টা চলে গেছে, একটা ইলেকট্রন থাকে, এই একটা ইলেকট্রন এটার সাথে আবার অ্যাড হয়ে যাবে। তাই আমি দেখতে পারলাম যে 2px2 হয়, তখন বিষয়টা হয় 2px2, আর এখানে হয় 2py1, আর এখানে হয় 2pz1। হ্যাঁ, তা এইখানে দেখো এটাকে বলা হয় অক্সিজেনকে যদি এক্সাইটেড স্টেটে নিই, তাহলে এই যে পি অরবিটাল থেকে ইলেকট্রনগুলো আসলে এই যে সাব অরবিটাল ইলেকট্রনগুলো কিভাবে থাকে সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি মাত্র। এরপর পরবর্তী ক্লাসে গেলে তোমরা আরো ডিটেইল জানতে পারবে। তারপরে যদি এটা হচ্ছে কি পি অরবিটালে যে 3টা সাব অরবিটাল থাকে সেগুলো কি। এখন নরমালি যদি আমি আরেকটু যদি ডি অরবিটাল সম্পর্কে তোমাদের বলি, যে ডি অরবিটালটা আসলে আমরা জানি যে ডি অরবিটালে এখানে n = 3 এর জন্য আমরা কি পাই? n = 3 এর জন্য আমরা l এর মান পেয়েছিলাম কি 0 1 2, এই মান পেয়েছিলাম 0 1 2। তাহলে 0 আমরা জানি এটা এস অরবিটাল, এই 1 এটা হচ্ছে গিয়ে পি অরবিটাল, এবং এটা হচ্ছে গিয়ে ডি অরবিটাল। আর তো বললাম যে ডি অরবিটাল আমার শুরু হয় তৃতীয় শক্তি স্তর থেকে। ডি অরবিটালেরও আমরা জানি যে এখানে তোমার সমশক্তি সম্পূর্ণ 5টি সাব অরবিটাল পাওয়া যায়। এই 5টি সাব অরবিটাল কি পাওয়া যায় এটা শুধু তোমরা আজকে জেনে রাখো, আর তোমাদের ওই ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাবো না, এগুলো পড়াও লাগবে না। তো ডি অরবিটালের, এই যে ডি এর ক্ষেত্রে ডি অরবিটালের, হ্যাঁ, 5টি সাব অরবিটাল কি, তাহলে আমরা যদি বলি ডি একটা হচ্ছে গিয়ে এক্স ওয়াই একটা আছে, হ্যাঁ, অরবিটাল, হ্যাঁ, তারপর যদি বলি 2টা কি হবে, তাহলে ডি এক্স ওয়াই, আর একটা হচ্ছে গিয়ে ওয়াই জেড, একটা হচ্ছে গিয়ে জেড এক্স, জেড এক্স, তারপর আর একটা হচ্ছে গিয়ে যদি বলি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে গিয়ে ডি হচ্ছে ডি জেড স্কোয়ার। তো এখানে এই 3টাকে বলা হয়, এটাকে বলা হয় নন এক্সিয়াল সেট, হ্যাঁ, অরবিটাল। এই নন এক্সিয়াল সেট অরবিটাল হচ্ছে এই 3টা, আর এটা 2টাকে বলা হয় এক্সিয়াল সেট অরবিটাল। তো এতটুকু শুধু জানলা তোমরা যে ডি অরবিটাল এটা এন এর মান 3, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 এর জন্য, মানে এন এর মানে অনুযায়ী এল এর মান হয় 0 1 2, এখানে 2 এই ডি অরবিটালের মান হচ্ছে 2, এবং এই 2 এর জন্য আমরা ডি অরবিটাল নির্দেশ করে। তো এখানে ডি অরবিটালে আমরা জানি যে 5টি সাব অরবিটাল থাকে। কতটি স্যার? 5টি থাকে সাব অরবিটাল। এই যে 5টি সাব অরবিটাল থাকে সেগুলো কি আমরা জানি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এবং ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এবং আরেকটা বিষয়, ডি অরবিটালের আকৃতি কি আছে? ডাবল ডাম্বেল আকৃতির হয়।
তো পি অরবিটালে বলছিলাম যে দুইটা লবস থাকে, দুইটা লবস আমরা নিউক্লিয়াসের দুই পাশে থাকে। এইখানে তোমার চারটা লবস পাওয়া যাবে, চারটা লবস। একটু এক্সাম একটা ডায়াগ্রাম দিয়ে একটু বোঝাচ্ছি। ধরো এইখানে তোমার এই যে এইটার কথাই যদি বলি, যে এখানে আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর এই যে লবসগুলো, তাহলে এখানে তোমার চারটা লবস হবে। এই তো এটা হচ্ছে গিয়ে তোমার এখানে একটা জেড এক্সিস থাকে বেঁধে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনগুলো, এখানে ইলেকট্রন ক্লাউড, এই ইলেকট্রন ক্লাউড, এই চারটা লবস থাকে। এই তো এই যে বিষয়গুলো এবং এরা এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর থাকে, এটা হচ্ছে এইটার ক্ষেত্রে আর কি। তো এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ গেলে আরেকটা ক্লাস নেওয়া লাগবে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আরেকটা ক্লাস নেওয়া লাগবে। তো এই যে আমি যে বললাম যে এই যে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর এই যে ডাবল ডাম্বেল থাকে এবং চারটা লবস থাকে এখানে, হ্যাঁ, এই বিষয়টা। তো এইখানে আমরা এগুলো আমাদের এখানে আলোচনার বিষয় না, মাধ্যমিক পর্যায়ে এইগুলো আমরা স্কিপ করলাম, আলোচনা করলাম না। তো এইখানে আমরা মোটামুটি কি জানলাম, আমরা এখানে দুইটা বিষয় স্পষ্ট হয়েছে আমাদের কাছে, যে আমাদের কাছে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন কীভাবে বিন্যস্ত থাকে মোটামুটি আইডিয়া হয়েছে। তা উপশক্তি স্তরের যে ধারণা, সেখানে আমরা উপশক্তি স্তরগুলো বা সাব অরবিটালগুলো বা সাব শেল যেগুলো আছে সেগুলো এসপিডিএফ এগুলো সম্পর্কে জানি। এস অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকে সেগুলো আমরা জানি, এবং আমরা জানি যে এক একটা সাব অরবিটালে কতগুলো সাব অরবিটাল থাকে সেগুলো আমরা জানি। লাস্টের একটা বাকি ছিল যে এফ অরবিটালে কয়টি থাকে? এফ অরবিটালে 60টি সাব অরবিটাল থাকে। কয়টি? 60টি থাকে সাব অরবিটাল। এই যে এই 60টি সাব অরবিটাল প্রত্যেকটাতে দুইটা করে ইলেকট্রন থাকে, তাহলে সমশক্তি সম্পন্ন এই 60টি সাব অরবিটাল, প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন, তাহলে 60টিতে 14টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, এরপরে তো আমার আরও আছে আমার, তাহলে আমরা জানি যে 4s 4p তারপর 4d আছে, তাহলে 4s হচ্ছে গিয়ে একটা, তাহলে 4p এখানে তোমার একটা অরবিটাল, 4d একটা, আর হচ্ছে গিয়ে 4f। বিষয়টাই তো এখানে যদি তোমার 60টি সাব অরবিটাল থাকে, এখানে হচ্ছে ডিতে 5টা, তাহলে 7 5 12টা, আর এখানে হচ্ছে 3টা, 12 3 15টা, আর এখানে হচ্ছে গিয়ে একটা 16টা। তাহলে 16টা প্রত্যেকটাতে দুইটা করে ইলেকট্রন থাকে, তাহলে 16 দুগুণে 32। তাহলে আমরা বলছিলাম কি এফ অরবিটালে অ্যাকচুয়ালি চতুর্থ শক্তি স্তরে, এই যে চতুর্থ শক্তি স্তরে আমার 32টি ইলেকট্রন। একটা মিলিয়ে নাও, আর একটা জিনিস মিলাও, সেটা হচ্ছে গিয়ে যেহেতু এফ অরবিটালে 60টি সাব অরবিটাল থাকে, প্রত্যেকটি সমশক্তি সম্পন্ন, তাহলে প্রত্যেকটা অরবিটালে যদি দুইটা করে ইলেকট্রন থাকে, তাহলে 60টা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকবে? 60টা অরবিটালে 14টা। তাহলে দেখো ওইটাও মিলে নাও, এই যে এফ অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা 14। তাহলে কীভাবে 14? আমরা ওই যে অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কীভাবে বের করি? ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করছিলাম, খেয়াল করে দেখো, এই যে হ্যাঁ, যে চতুর্থ শক্তি স্তরে একটা এফ অরবিটাল পাওয়া যায়। এফ অরবিটালে 14 ইলেকট্রন কীভাবে? 2 × 12 + 1, এল এর মান হচ্ছে গিয়ে 3, কারণ এফ এর জন্য এল এর মান পাই 3। তাহলে এখানে আমরা 3 দুগুণে 6 আর 1 7, 7 দুগুণে 14। তাহলে আমরা এইভাবে মিলিয়ে ফেললাম। এইভাবে আমরা দেখতে পাইলাম যে আসলে অরবিটে কতগুলো ইলেকট্রন পাওয়া যায় এবং অরবিটগুলো কতগুলো সাব অরবিটালে ডিভাইডেড করা থাকে, এগুলো জানলাম। তো এখন তোমরা যদি ইলেকট্রন কনফিগারেশন করো, ইজিলি তোমরা ইলেকট্রন কনফিগারেশনগুলো করতে পারবে, আশা করি কোনো ঝামেলা হবে না। তারপর আমি এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে গিয়ে পটাশিয়ামের, হ্যাঁ, যে এক্সাম্পলটা বারবার আসে, পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটাল না গিয়ে 4s অরবিটালে যায় কেন? এইটা একটু মনোযোগ দাও, যে পটাশিয়াম বলতে এখানে আমরা জানি ল্যাটিন নাম, এটা হচ্ছে গিয়ে 19 হচ্ছে অ্যাটমিক নাম্বার, বা এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19টি। এখন পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, বা এটাকে যদি এইভাবে প্রশ্ন করে, পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি বা পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? 3dতে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? ব্যাখ্যা করো, মনোযোগ দাও। তো পটাশিয়ামের আমরা জানি যদি ইলেকট্রন কনফিগারেশন করি, তাহলে 1s, তাহলে দুইটা ইলেকট্রন যাবে, আর এখানে হচ্ছে 2s আর হচ্ছে 2p, এখানে দুইটা, এখানে আসবে 6টা। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা 8টা দেখতে পাচ্ছি, প্রথম শক্তি স্তরে 2টা, 10টা থাকে হাতে 9টা। 3s অরবিটালে যাবে 2টা, আর 3p অরবিটালে যাবে আমার 6টা। আচ্ছা, তাহলে 10 আর এখানে হচ্ছে 8, 18টা। এরপরে আমার হওয়ার কথা 3d, দেন হচ্ছে 4s। তাহলে এই যে 3d এবং 4s, এইখানে কয়টা দেবো, এখানে কয়টা দেবো? হাতে তো আছে আমার একমাত্র একটা ইলেকট্রন, 19তম ইলেকট্রনটা আছে, মানে একটা ইলেকট্রন আমার হাতে আছে। তাহলে 4s এ যাবে কেন আর 3dতে যাবে না কেন? তো এইটাকে বলা হয় আউবাউ প্রিন্সিপাল। আউবাউ জার্মান শব্দ, এটাকে আউবাউ প্রিন্সিপাল বলা হয়। তার মানে হচ্ছে আউবাউ মানে হচ্ছে গিয়ে এটাকে বলা হয় শক্তির উচ্চক্রম, মাইন্ডেড। এটাকে বলা হয় শক্তির, হ্যাঁ, উচ্চক্রম। তো শক্তির যে উচ্চক্রমটা আসলে কি?
আব্য মানে হচ্ছে শক্তির উচ্চক্রম, তা আব্য প্রিন্সিপাল মানে হচ্ছে শক্তির উচ্চক্রম নীতি। সেটা কি? ইলেকট্রনগুলো সর্বপ্রথম এই যে দুর্বল শক্তি স্তরে এন্টার করবে, দেন তারা যে তোমার এই সবল শক্তি স্তরে এন্টার করবে। এখন দুর্বল শক্তি স্তর কিভাবে আমরা ডিফাইন করবো আর সবল শক্তি স্তর কিভাবে ডিফাইন করবো, আচ্ছা দেখাচ্ছি। আমরা যদি বলি যে এন প্লাস এল এর মান, এন প্লাস এল এর মান যার বেশি হবে, যে বেশি হবে সে হবে কি, সে হবে সবল, সে হবে সবল বা শক্তিশালী অরবিটাল। যদি বলি যে সবল বা এটাকে বলি যদি শক্তিশালী অরবিটাল, কার মান? এন প্লাস এল এর মান। তাই বুঝতেই পারছি এন কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল হচ্ছে গিয়ে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, এই দুইটার যোগফল যার বেশি সে সবল বা শক্তিশালী, তাহলে যার কম সে দুর্বল। তাহলে এইটার মান অর্থাৎ এন প্লাস এল এর মান, হ্যাঁ এন প্লাস এল এর মান যার কি হবে, কম হবে। যার কম এন প্লাস এল এর মান, তাহলে সে কি, সে হচ্ছে গিয়ে দুর্বল অরবিটাল বলে বিবেচিত হবে, দুর্বল। ঠিক আছে, তো আমরা এখানে দেখি তো 3d অরবিটাল আর হচ্ছে 4s অরবিটাল, এই দুইটা অরবিটালের মধ্যে কে শক্তিশালী কে দুর্বল। তাহলে এখানে যদি বলি যে এন প্লাস এল দুইটা যোগ করবো, এখানে আমরা এন প্লাস এল দুইটা যোগ করবো। তা আমরা এন এর জন্য কত পাই, 3k। আচ্ছা এল ডি 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 কত জানি আমি বলছিলাম যে এস পি ডি এফ, এস পি ডি এফ, এস কত 0, পি হচ্ছে 1, ডি হচ্ছে কত 2, এফ হচ্ছে 3, এটা আমরা বের করছি অলরেডি জানি। তাহলে আমরা ডি এর জন্য কত বসাবো, 2 বসাবো, 2, তাহলে আমাদের কত আসে, তাহলে 5 আসে। আচ্ছা 4 এখানে এইটার ক্ষেত্রে যদি বলি 4, আর এল এর জন্য কত বসাবো আমরা, এস এর ক্ষেত্রে আমরা পাই 0, তাহলে কত আসে 0। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এই 3d এর মান বেশি, তাহলে 3d অরবিটাল এটা শক্তিশালী অরবিটাল, এবং 4s এর মান হচ্ছে অ্যাকচুয়ালি 4, n প্লাস এল এর মান হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে দুর্বল। তাহলে n প্লাস এল এর মান 3d এর থেকে বেশি, এই জন্য এটা শক্তিশালী অরবিটাল, এটা হচ্ছে দুর্বল অরবিটাল। তো শক্তিশালী অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে না, আগে দুর্বল অরবিটালে প্রবেশ করবে, বিকজ এটা হচ্ছে কি আউব্য প্রিন্সিপাল বা শক্তির উচ্চক্রম নীতি অনুযায়ী। তো আমার পটাশিয়ামের সর্বশেষ যে ইলেকট্রনটি আছে এটা এই জন্য 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে প্রবেশ করবে স্যার। আশা করি বুঝতে পারছো। তাহলে 3d অরবিটালে হাতে কোনো আমার ইলেকট্রন নাই, এই জন্য এখানে 0। এক্সাম হলে তোমরা কিভাবে লিখবা, এইটা এখানে দিবাই না, ডাইরেক্ট এইটা এখানে রিপ্লেস করে 4s অন দিয়ে দিবা, এইটা দিবে না, কারণ তুমি তো জানোই 3d অরবিটালে কোনো ইলেকট্রন যাবে না। শুধু শুধু লেখার কি দরকার স্যার? আর যদি লিখো যে আমার লিখতে মনে চাইছে স্যার আমি লিখবো, লিখো, লিখে এখানে তুমি ইলেকট্রনের জায়গায় 0 বসিয়ে দিবা। ওকে স্যার, আশা করি বুঝতে পারছো। এরপরে যদি আমরা বলি যে স্ক্যান্ডিনিয়ামের একটা এক্সাম্পল দিই, স্ক্যান্ডিনিয়ামে আমরা জানি এটা কত 21, তো এইখানে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে 1s, তারপর 2s, 2p, তারপর 3s, 3p, 3d, দেন হচ্ছে 4s। এইটার উপর ভিত্তি করে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। এস অরবিটালে 2টা, এখানে 2টা, এখানে 6টা, দ্বিতীয় শক্তি স্তরে আমার 8টা ইলেকট্রন, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন। এইখানে কয়টা ইলেকট্রন হবে, এস অরবিটালে 2টা আর এখানে পি অরবিটালে 6টা, তাহলে আমার কত আসলো, এখানে 10টা আর হচ্ছে 8টা, 18টা, আমার হাতে থাকে 3টা ইলেকট্রন। তাহলে আমি জানি 3টে ইলেকট্রনের মধ্যে 3টে কি ডি অরবিটালে প্রবেশ করবে না, এস অরবিটালে প্রবেশ করবে। এস অরবিটালে কয়টা ইলেকট্রন যাবে, 2টা ইলেকট্রন যাবে। এস অরবিটালে 2টা ইলেকট্রন যাওয়ার পর আমার হাতে কয়টা থাকবে, আরো একটা ইলেকট্রন, ওই একটা ইলেকট্রন তখন ডি অরবিটালে যাবে, একটা ইলেকট্রন তখন ডি অরবিটালে যাবে। তো এই যে আগে দুর্বল শক্তি স্তরে আমি ইলেকট্রন দিলাম, তারপরে আমি কি করলাম, সবল অর্থাৎ শক্তিশালী যে অরবিটাল সে অরবিটালে ইলেকট্রন প্রবেশ করালাম, এক্সক্লুড করলাম, এখানে এক্সক্লুড করলাম। এইখান থেকে 3টা ছিল 2টা বসাইছি যেহেতু, আর প্রত্যেকটা আমি জানি এস অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, কাজে 3টি তো এখানে জোর করে বসাইতে পারবো না, একটা ইলেকট্রন তখন কি করলাম, পরবর্তী যে তোমার অরবিটাল আছে সেই অরবিটাল আই মিন 3d অরবিটালে প্রবেশ করালাম। এখন এই যে অরবিটালগুলো, এই যে বললাম যে এই 4s এর পর 3d শক্তিশালী বা দুর্বল আমি কিভাবে বুঝবো, দেখো শক্তি অরবিটের যে শক্তিশালী অরবিটালের যে একটা ক্রমটা আমি কিভাবে বের করবো, খেয়াল করো। আমি যদি এখানে বলি যে 1s, 2s, 2p, এইভাবে তোমাদের বইতে দেওয়া আছে। তৃতীয় শক্তি স্তরে 3টা, 3s, 3p, 3d, তৃতীয় শক্তি স্তরে 3টা অরবিটাল। আচ্ছা, তারপর চতুর্থ শক্তি স্তরে 4s, 4p, 4d আর হচ্ছে 4f, কারণ চতুর্থ শক্তি স্তরে 4টা অরবিটাল। তারপর পঞ্চম শক্তি স্তরে আবার আমরা দেখতে পাচ্ছি সেখানেও 4টা হবে, 5s, তারপর হবে কি 5p, 5d, আচ্ছা আর হচ্ছে 5f। তারপরে ষষ্ঠ শক্তি স্তরে 3টা, 6x, 6p আর হচ্ছে 6d,
সপ্তম শক্তি হচ্ছে 7s, আর হচ্ছে 7p, আর হচ্ছে 8s। তাহলে এইখান থেকে আমরা কি পাই? প্রথম শক্তি স্তরে আমরা ইলেকট্রন যেগুলো আছে কিভাবে আমরা হিসাব করবো? তাহলে এই যে এরকম করে দিব, এটার সাথে এটা প্যারালাল রাখবো, এই যে প্যারালাল, এটার সাথে এটা যে গ্যাপ, এই গ্যাপ যেন সমান থাকে, প্যারালাল করবো। তাহলে এই যে আরেকটা প্যারালাল করলাম, এবার এটার সাথে এটা, এই যে প্যারালাল, এই তিনটে নিয়ে একটা বানাবো, এই যে প্যারালাল। তারপর একটা দুইটা তিনটে নিয়ে একটা, এটার সাথে প্যারালাল। তারপর প্যারালাল না করলে কিন্তু এইখান থেকে এবার এখানে চলে আসবে। আর এইগুলো লিখবা যখন একবার স্ট্রেইট করে লিখবে, স্ট্রেইট স্ট্রেইট হবে, একবারে সোজা। একটা দুইটা তিনটা চারটা নিয়ে তারপর এই যে একটা করলাম প্যারালাল, এইটা লাস্ট, এই যে একটা প্যারালাল। তাহলে এইখান থেকে দেখো কিভাবে হয়ে গেছে। এখন এটা এরো দেওয়ার মানে হচ্ছে ইলেকট্রনগুলো এই দিক থেকে আমরা কাউন্ট করব, এই দিক থেকে কাউন্ট করবো স্যার। হ্যাঁ, তো যদি আমরা এই দিক থেকে কাউন্ট করি তাহলে আমাদের জন্য এই যে শক্তি স্তরটা এই যে বের করা ইজি হয়ে যাবে। শক্তি স্তর না সরি, শক্তির যে ক্রমটা। তাহলে আমরা প্রথমে কি লিখবো? আমরা প্রথমে এইটা অনুযায়ী আমরা লিখবো, এইটা অনুযায়ী আমরা কি লিখবো? প্রথমে আমরা লিখবো যে 1s, 1s এর চেয়ে আমরা কি পাইলাম? 1s এর চেয়ে এরপর লাগবে আমরা 2s, এই যে 2s। তাহলে 2s এর চেয়ে শক্তিশালী কে? এই যে 2p এর চেয়ে কে? 3s এর পরে কে? 3p, তারপরে কে? তারপর হচ্ছে গিয়ে 4s, তারপরে হচ্ছে 3d। তাহলে 3d দেখো, অলরেডি খেয়াল করো, এই যে 4s, এরপরে এসে শক্তিশালী হয়েছে 3d। একটু আগে এই যে পটাশিয়ামের ক্ষেত্রে যে এক্সাম্পল দিলাম দেখছো, এই যে 3d এর পর আসবে 4p, এই যে 4p এর পর আসবে কে? 4p এর পরে আসবে আমার 5s, আমরা দেখতে পাচ্ছি 5s। এর চাইতে শক্তিশালী কি? এটা শক্তি হয়েছে 4d এর পর এর চাইতে শক্তিশালী কি? 5p, তার চেয়ে শক্তিশালী 6s, 6x এর চেয়ে শক্তিশালী কি? 4f এর চাইতে কি বেশি শক্তিশালী? 5d, এর চাইতে কে? 6p এর চাইতে কি? 6p এর চাইতে কে? এরপর হচ্ছে 7s, এই যে 6p এরপরে শক্তিশালী হচ্ছে 7s। তাহলে আমরা লিখি এখানে 7s এর পরে শক্তিশালী কি? এর চাইতে শক্তিশালী হচ্ছে 5f এর চেয়ে শক্তিশালী কি? 6d, এর চেয়ে শক্তিশালী কে? 7p এর চেয়ে শক্তিশালী কে? 8s। তাহলে প্রথম হিসাব করবো কি? দুইটা এস হবে, অর্থাৎ এস, তারপর হবে কি? পিএস মিলছে আমাদের, তারপর হচ্ছে ডিপিএস মিলছে, তারপর হচ্ছে এফডিপিএস, আবার এফডিপিএস। এই তো। তাহলে আমাদের এই যে একটা শক্তির যে ক্রম, এই শক্তির ক্রমটা আমরা কি করলাম? এই শক্তির ক্রমটাকে আমরা এইভাবে লিখলাম। লেখার পর আমরা এখান থেকে বুঝলাম যে আসলে এই 4s এর চাইতে 3d অরবিটাল বেশি শক্তিশালী। হ্যাঁ, এই শক্তির এই যে ক্রম, এটাকে বলা হয় শক্তির উচ্চ ক্রম। এই অনুসারে আমরা কি করব? ইলেকট্রন বসাবো। আমি বারবার বলতেছি, এই অনুসারে আমরা ইলেকট্রন বসাবো, এই শক্তির ক্রম অনুসারে ইলেকট্রন বসাবো। কিন্তু যখন আমরা এক্সাম হলে আমরা ইলেকট্রন কনফিগারেশন করব, তখন কিন্তু এইভাবে লিখবো। তৃতীয় শক্তির স্তরে 3টে অরবিটাল আছে, 3টাই লিখবো। চতুর্থ শক্তির স্তরে 4টা আছে, বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে অরবিটাল আছে, অ্যাটম আছে, সেগুলো যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি, সেগুলোর ক্ষেত্রে আমরা যদি বলি যে চতুর্থ শক্তির স্তরে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম যদি ইলেকট্রন থাকে, তাহলে আমরা 4s, 4p, 4d, 4f এরকম করে বসাবো। হ্যাঁ, 5s, 5p, 5d, 5f এরকম পর্যায়ে বসাবো। কিন্তু যখন আমরা ইলেকট্রন দিব, তখন কিন্তু আমাদের এই ক্রম অনুসারে ইলেকট্রন দিতে হবে, তো একটু আরেকটু জিনিস আমরা একটু হাইলাইট করি স্যার, স্কিপ করছি। 3d অরবিট আর এখানে 3d অরবিটাল, 4s অরবিটাল, এই দুটো অরবিটালের মধ্যে বলছিলাম যার মান বেশি সে শক্তিশালী অরবিটাল। আচ্ছা, যদি এরকম যদি হয় যে 3d আর হচ্ছে একটা হচ্ছে 4p, এই দুইটা অরবিটালের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিই। দেখো, 3d আর হচ্ছে গিয়ে 4p, দুইটার মধ্যে কে শক্তিশালী আর কে দুর্বল কেমন বের করবো? দুইটার মানই তো দেখা যায় প্রায় সেম। ডি এর জন্য আমরা কত পাই? এই যে আমরা ডি এর জন্য কত পাই? 2 পাই। পি এর জন্য কত পাই? 1 পাই। তাহলে ডি এর জন্য যদি 2 পাই, তাহলে আমার যোগফল আসে কত? 5। আর 4 পি এর জন্য কত পাই? 1 পাই। তাহলে কত আসে? 5। হাই এটার মানও 5, এটার মানও 5। তাহলে এখন কি হবে? দুইটাই তো সমান। হ্যাঁ, আমি তো বললাম এখানে যে যার মান বেশি সে শক্তিশালী। এখন তো দুইটাই শক্তিশালী না স্যার, এইখানে বিষয়টা হচ্ছে গিয়ে এন এর মান যার বেশি সে বেশি শক্তিশালী, আর এন এর মান যার কম সে দুর্বল। তাহলে আমরা এন এর মান এখানে পাচ্ছি 4, এখানে এন এর মান পাচ্ছি কি 3। কারণ এটা বলছিলাম যে এন প্লাস এল, রাইট? এটা ছিল কি আমার এন প্লাস এল এর মান, যার বেশি সে শক্তিশালী। এখন এন কত? 4, আর এখানে এন কত? 3। তাহলে দেখা যাচ্ছে যে এইটা শক্তিশালী আর এইটা দুর্বল। 3d দুর্বল আর 4p কি শক্তিশালী। তো 3d দুর্বল এবং 4p হচ্ছে শক্তিশালী।
তাহলে এই যে আমি বললাম যে থ্রি দুর্বল, এবং যে ফোর পির কথা বললাম যে ফোর পি এটা হচ্ছে শক্তিশালী, তাহলে দেখো এই যে থ্রি ডি হচ্ছে দুর্বল এবং ফোর পি হচ্ছে শক্তিশালী। এই যে দেখা যাচ্ছে মনে হয় থ্রি ডি দুর্বল, ফোর পি হচ্ছে শক্তিশালী। ঠিক আছে, কখন এটা কিসের, কারণ এই দুইটা, এটার মানও ফাইভ আবার এইটার মানও ফাইভ, তাহলে দুইটার মানই হচ্ছে ফাইভ, তাহলে এইটার এন এর মান কি বেশি, এই জন্য এটা শক্তিশালী। এই যে দেখো আমার শক্তির ক্রম থেকে বের করলাম একইভাবে। তো এই যে বিষয়টা বললাম যে ইলেকট্রন কনফিগারেশন, এই নিয়মে রয়েছে সাধারণ বা অর্ডিনারি রুলস। আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করব। যখন লিখবো, মাইন্ড ইট, আবার বলতেছি, যখন লিখবো তখন আমরা এই যে এইভাবে লিখবো। হ্যাঁ, এভাবে যে 1s 2s 2p, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে দুইটা অরবিটাল দুইটাই লিখবো, তৃতীয় শক্তি স্তরে তিনটা অরবিটাল তিনটাই লিখবো, চতুর্থ শক্তি স্তরে চারটা অরবিটাল চারটাই লিখবো, যদি বড় ইলেকট্রন বিন্যাস হয়। আর যখন ইলেকট্রন বসাবো তখন এই শক্তির ক্রম বিবেচনা করে কে আগে পাবে ইলেকট্রন, কে পরে পাবে ইলেকট্রন, সেটা অবশ্যই এই ক্রম অনুসারে হবে। হ্যাঁ, এই ক্রমের উপরে ভিত্তি করে তোমরা ইলেকট্রন বসাবা। ইলেকট্রন বসানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে স্যার। এরপরে লাস্ট যে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে এক্সেপশন বা কিছু ব্যতিক্রম আছে। হ্যাঁ, দুইটা ব্যতিক্রম আছে। আমি যে কথাটা তোমাকে বলছিলাম যে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম। দেখো, সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রমের মধ্যে কি দেখতে পাচ্ছি স্যার, আমরা যদি বলি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 24, তাহলে তার যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এস অরবিটাল যাবে দুইটা, এবং দ্বিতীয় শক্তি স্তরে এস অরবিটাল এবং একটা পি অরবিটাল থাকে, তাহলে দুইটা আর ছয়টা রেসপেক্টিভলি, টোটাল আসছে 8টা। আচ্ছা, 8 আর 2 10টা, থাকে কত, 14টা। এস অরবিটালে দুইটা, পি অরবিটালে 6টা, 8টা গেলে তাহলে 14টা থেকে যদি আমার 8টা চলে যায়, থাকে আমার কত, 6টা ইলেকট্রন থাকে। এই 6টা ইলেকট্রন নিশ্চয়ই এস অরবিটালে আমার দুইটা ইলেকট্রন দিতেই হবে। আমার এস অরবিটালে দুইটা ইলেকট্রন দেওয়ার পর একটু আগে পড়ালাম, কারণ এস অরবিটাল আমার দুর্বল কাটছে থ্রি ডি অরবিটালের চেয়ে। থ্রি অরবিটালে এস অরবিটালে দুইটা ইলেকট্রন দেওয়ার পর বাকি ইলেকট্রনগুলো কি হবে, এক্সক্লুড করবে। তার মানে এখানে বাকি ইলেকট্রনগুলো থ্রি ডি অরবিটালে শিফটিং করবে। থ্রি ডি অরবিটালে আমার 4টা ইলেকট্রন দিলে আমি মনে করছি যে এটা মনে হয় আমার হয়ে গেছে, কিন্তু আসলে না, এটা আমার হয় নাই, বিকজ এটা ভুল। কী কারণে ভুল, এইখানে একটা বিষয় চলে আসে যে স্টেবল এবং আনস্টেবলের একটা বিষয় চলে আসে। থ্রি ডি অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি। আচ্ছা, 10টি এটাকে বলা হয় কোন একটা অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকার কথা, যদি ততগুলো ইলেকট্রন থাকে তাকে বলা হয় পূর্ণ অরবিটাল। খেয়াল করো স্যার, একই কথা যদি বলি কোন একটা অরবিটে বা কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকার কথা ততগুলো ইলেকট্রন যদি থাকে তাকে বলে পূর্ণ অরবিট। একইভাবে কোন একটা অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকার কথা ততগুলো ইলেকট্রন যদি থাকে তাকে বলা হয় পূর্ণ অরবিটাল। এখানে যদি একটু জিনিস খেয়াল করো, থ্রি ডি, এখানে আমরা জানি 10টি ইলেকট্রন ডি অরবিটালে থাকার কথা। 10টি ইলেকট্রনের যদি 10টিই থাকে তাহলে আমরা বলি ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ। যদি এরকম হয় ডি অরবিটাল এখানে 5টি ইলেকট্রন দিলাম, তো এখানে বলা হয় এটাকে হাফ স্টেবল বা অর্ধ পূর্ণ। হাফ স্টেবল বা অর্ধ পূর্ণ, আর এটা হচ্ছে স্টেবল বা পূর্ণ। এফ অরবিটালে ম্যাক্স ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14টি। যদি আমার এফ অরবিটালে আমি 7টা ইলেকট্রন দিই তাহলে বলবো হাফ স্টেবল। পি অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি। যদি আমি পি থ্রি দিই তাহলে এখানে বলবো হাফ স্টেবল। আশা করি স্যার স্টেবল এবং হাফ স্টেবলের বিষয়টা বুঝতে পারছো। এখন 4s অরবিটালের যে হাফ স্টেবল, মানে এটা অনেক বেশি স্থিতিশীল। এই জন্য আমরা কি করছি যে অধিক মাত্রায় স্টেবল হওয়ার কারণে 4s অরবিটালের চেয়ে যদি একটা ইলেকট্রন আমরা এখানে দিয়ে দিই তাহলে হবে কি, এখানে তোমার হবে থ্রি ডি, এখানে হবে কি 5, আর এখানে হবে 4s, অর্থাৎ এস থেকে একটা ইলেকট্রন এখানে শিফটিং করলে এটা আমার কি হয়, হাফ স্টেবল হয়। হাফ স্টেবল হয়। এই হাফ স্টেবল গেইন করার জন্য আমরা কি করলাম, এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এখানে শিফটিং করালাম। অর্থাৎ এখানে যে রুলস ছিল সেই রুলসের কি হয়েছে, ব্যত্যয় ঘটছে, বা এখানে রুলসের যে সাধারণ যে অর্ডিনারি রুলস এই রুলস মানে না। এই জন্য বলা হয় এগুলো ইলেকট্রনের, এগুলো হচ্ছে এক্সেপশন স্যার। হ্যাঁ, খেয়াল করবে, এগুলো হচ্ছে এক্সেপশনাল। তো এই যে এক্সেপশনাল বা ব্যতিক্রম, সেটা কি, ক্রোমিয়াম একটা হচ্ছে ব্যতিক্রম। এটা খুবই ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা অনেক বেশি তোমাদের। এরপরে যদি আমি আরেকটু দেখাই যে সেটা হচ্ছে গিয়ে ক্রোমিয়ামের পরে যদি কপারের একটা ইলেকট্রন দিই, 29 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। এখন যদি আমি ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে 1s, এখানে 2s, আর একটা যদি দিই 2p, তারপর 3s, 3p, 3d, দেন হচ্ছে ওকে। এরপরে যদি আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস করলে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1s, 2s, 2p, তারপর 3s, 3p এবং 3d, 4s। তাহলে এখানে যদি আমরা প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন বসাই, দ্বিতীয় শক্তি স্তরে এস অরবিটালে দুইটা, পি অরবিটালে 6টা, তারপর তৃতীয় শক্তি স্তরে এস অরবিটালে দুইটা, পি অরবিটালে 6টা, এবং চতুর্থ শক্তি স্তরে এস অরবিটালে আমি যদি ইলেকট্রন প্রবেশ করে, কারণ একটা দুর্বল অরবিটাল আর এটা হচ্ছে শক্তিশালী অরবিটাল, আগে এটা ইলেকট্রন চলে যাবে।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 20টা 18 এবং 19 এবং 20তম ইলেকট্রন 4s অরবিটালে চলে গেছে। তাহলে আমার বাকি যে ইলেকট্রন থাকে 9টা ইলেকট্রন, হ্যাঁ, কপারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 29, তার মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29টা। তাহলে 2টা আর একটা 10টা আর এখানে হচ্ছে গিয়ে 8টা বসালাম অলরেডি, এই 2টা 8, তাহলে কত হয় 18টা। তাহলে 19 এবং 20তম ইলেকট্রন 4s অরবিটালে আমি প্রবেশ করালাম। এই এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করানোর পর আমরা থাকে হাতে 9টা ইলেকট্রন, তাহলে 9টা ইলেকট্রন আমরা 3d অরবিটালে দিব, মানে রুলস অনুযায়ী তো এটাই হয়, তাই না স্যার? তো আমরা দেখতে পাচ্ছি যে না, আমরা যদি এস অরবিটাল থেকে একটা ইলেকট্রনকে ডি অরবিটালে শিফটিং করাই, তাহলে ডি অরবিটালে আমরা জানি ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি। তাহলে ডি অরবিটাল কি 10টি ইলেকট্রন ধারণ ক্ষমতা, যেহেতু একটা ইলেকট্রন এখান থেকে শিফটিং করালে 10 হয়ে যায়, তার মানে ফুল স্টেবল হওয়ার সম্ভাবনা থাকে। যখন ফুল স্টেবল হওয়ার সম্ভাবনা থাকে তখন এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এখানে আসবে এবং তখন ইলেকট্রন কনফিগারেশন হবে এরকম, 3d তে হবে 10 এবং 4s এ হবে তখন 1। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার সঠিক, আর আগে যেটা ছিল সেটা হচ্ছে ভুল। কাজেই তোমরা এইভাবে দিবা না, কারণ এখানে মনে রাখবা যে ডি অরবিটাল এবং পি অরবিটাল বা এস ইয়া পি অরবিটাল, তারপর ডি অরবিটাল, যেগুলো এক্সাম্পল দিলাম, এইগুলোর ক্ষেত্রে মনে রাখবা যে হাফ স্টেবল এবং ফুল স্টেবলের যে একটা পসিবিলিটি, এফ অরবিটালও সেম হাফ স্টেবল এবং ফুল স্টেবলের একটা ব্যাপার স্যাপার আছে। যখন হাফ স্টেবল হওয়ার সম্ভাবনা থাকবে অথবা ফুল স্টেবল হওয়ার সম্ভাবনা থাকে, তখন তার এস অরবিটাল থেকে ইলেকট্রন ওইখানে নিয়ে আসবে। আশা করি তোমরা কপারের এবং এই যে ক্রোমিয়ামের যে ইলেকট্রন কনফিগারেশন এবং যে এক্সেপশনাল ইলেকট্রন কনফিগারেশন আছে এটা বুঝতে পেরেছো। এবং এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট আরো যে নেক্সট যে টপিকস গুলো আছে, অনুচ্ছেদগুলো আছে, ওই অনুচ্ছেদগুলোর উপরেও এরকম লেকচার আপলোড করা হবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে তুমি সেগুলো চাইলে ইজিলি নোটিফিকেশন তোমার মোবাইলে চলে যাবে। এবং তুমি তো এই চ্যাপ্টারের উপরে পরবর্তীতে যে আরো অর্থাৎ এইটাই ছিল ক্রোমিয়াম এবং এই যে কপার, ক্রোমিয়াম এবং কপারের যে ইলেকট্রন কনফিগারেশন এবং এক্সেপশনাল ইলেকট্রন কনফিগারেশন, সেটা ছিল এরকম, হাফ স্টেবল এবং ফুল স্টেবল এর করে ব্যাপার স্যাপার ছিল এখানে, যেটা তোমার এই টেক্সট বুকে এটা নিয়ে আলোচনা করছে। তো এইখানে আমরা যদি বলি যে পরবর্তী যে টপিকসগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট, রিলেটিভ অ্যাটমিক মাস বা আপেক্ষিক পারমাণবিক ভর, তারপর হচ্ছে এটাকে আমরা যদি বলি যে এই টপিকসটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, তো এইটার উপরেও লেকচার আপলোড করা হবে। তো যদি আজকে ভালো লাগে তাহলে এটা তুমি সাবস্ক্রাইব করে চ্যানেলকে তোমার চ্যানেল হিসেবে তুমি রেখে দিতে পারো।